আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি এসেছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আমি তাহমিনা ইয়াসমিন, সরকারি শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল, তেজগাঁ, ঢাকা। আমি ক্লাস 9-এর শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে পদার্থবিজ্ঞান বিষয়ে অধ্যায় 3 নিয়ে আলোচনা করব। আমার খুব ভালো লাগছে যে তোমরা কেউ কেউ আমার এই ভিডিওর ক্লাসগুলি দেখছো। তার মধ্যে আবার কারো কারো মনে প্রশ্ন যাচ্ছে, যারা কমেন্টসে আমাকে প্রশ্নও করছো। এরকম একটা প্রশ্ন আমাকে করেছে ইমরান সর্দার, গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল, তেজগাঁ, ঢাকার নবম শ্রেণী শাখা গ থেকে, যার রোল নম্বর 17। সে আমাকে জিজ্ঞেস করেছে যে আমরা যে লাফ দেই এই সময় তো মহাকর্ষ বলের বিপরীত বল লাগে, তাহলে আমাদের এই বল কোন প্রকার বল হিসাবে গণ্য হবে? এখন ইমরান, তুমি নিজেই বলেছো এক জায়গায় যে তুমি মহাকর্ষ বিপক্ষে লাফটা দাও, তাহলে সেই মুহূর্তে যে লাফটা, এটা মহাকর্ষের বিপক্ষে লাফ হচ্ছে, নেগেটিভ মহাকর্ষ বল হচ্ছে। কিন্তু তুমি সেই লাফটা দেওয়ার যে শক্তি, সেটা তুমি কোথায় পাচ্ছ? এখানে আমরা বলের যে মৌলিক বলের ক্লাসিফিকেশন করেছি, সেখানে একটা বল হচ্ছে সবল নিউক্লিয় বল। এই সবল নিউক্লিয় বলের তোমাদের বইয়ে যদি তোমরা আবার একটু ভালো করে লক্ষ্য করো, তাহলে দেখবে যে সেখানে বলা হয়েছে যে সূর্য থেকে আলো তাপও এই বল দিয়ে তৈরি হয়। তাহলে আমরা যে জীবজগতের যারাই আমরা যে শক্তি পাই, সে শক্তি কি পরোক্ষভাবে আমরা সূর্য থেকেই নিয়ে থাকি। তাহলে আমাদের ভিতরের যে শক্তির রূপান্তরটা হয়, সেটাও সবল নিউক্লিয় বলেরই একটা অংশ। তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, এবার আসো আমরা যে আজকে যে অংশটুকু আমরা পড়ব, সেই অংশটুকু যদি আমরা সঠিকভাবে পড়ি, তাহলে আমরা কি কি আজকে বুঝতে পারবো। অধ্যায় 3 নিয়ে আলোচনা করার শুরুতেই আমাদের সবচেয়ে বড়, খুব বেশি জরুরি যে টপিকস, সেটা হচ্ছে জড়তা। জড়তার কথা কি মনে আছে তোমাদের? জড়তা হচ্ছে বস্তুর সেই বৈশিষ্ট্য যার জন্য বস্তু স্থির থাকলে স্থিরই থাকতে চায়, অথবা যদি সমবেগে চলতে থাকে তাহলে তারা সমবেগেই থাকতে চায়। আর এই জড়তার পরিমাপ করা হয় বস্তুর ভর দ্বারা। তাহলে জড়তার পরিমাপক হচ্ছে বস্তুর ভর। এখন আসো, যদি আমরা এই জড়তার সাথে বেগ দেই, তাহলে বস্তুর বৈশিষ্ট্য কি পরিবর্তন হয়? আসলে আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। একটা ছোট গাড়িকে একই বেগে চলতে থাকা একটা ট্রাক এবং একটা সাইকেল, দুটো যদি একটা ছোট গাড়িকে আঘাত করে, তাহলে কোন বাহনটা ছোট গাড়িটার ক্ষতি করতে পারবে বেশি? নিশ্চয়ই সবাই বুঝে গেছো, অবশ্যই ট্রাক। কিন্তু এই প্রশ্ন কি মনে আসে, কেন ট্রাক? কেন? গাড়ি, ট্রাক এবং সাইকেল দুটোরই কিন্তু ব্যাগ একই ছিল, কিন্তু ট্রাক এই গাড়িটার ক্ষতি করতে পেরেছে বেশি। তার কারণটা কি? অবশ্যই সেটা হচ্ছে ট্রাকের ভর সাইকেলের ভরের থেকে অনেক বেশি। আর এই ভর এবং বেগ মিলে ট্রাকের ভরবেগ সাইকেলের ভরবেগ থেকে বেশি বলেই ট্রাকটি, এই ছোট গাড়িটি ক্ষতি করতে পেরেছিল বেশি। এখন বলো, আমরা যদি কোনো বস্তুর ভর m হয়, বস্তুর ভর m হয় এবং বেগ যদি v হয়, আর ভরবেগকে যদি আমরা p দ্বারা সূচিত করি, তাহলে p = mv। অর্থাৎ সহজভাবে যদি আমরা বলি, তাহলে ভরবেগ হচ্ছে কোনো বস্তুর ভর এবং বেগের গুণফল। এখন এখানে ভর কিন্তু আমাদের স্কেলার রাশি, কিন্তু বেগ কিন্তু ভেক্টর রাশি। সেই জন্য আমাদের ভরবেগ হচ্ছে ভেক্টর রাশি। আমরা এই
এমভি, এখান থেকে কিন্তু ভরবেগের একক নির্ণয় করতে পারি। তাহলে ভরবেগের একক হচ্ছে পি, হচ্ছে আমাদের ভরবেগ। ভরবেগের একক হচ্ছে, যেহেতু এম আমাদের ভরের একক, এটা একটা মৌলিক রাশি এবং এর একক আমরা জানি কেজি। আর ভি হচ্ছে একটা লব্ধ রাশি, যেটা সরণকে সময় দিয়ে ভাগ করলে আমরা বেগ পাই। তাহলে এই বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। আবার আমরা এই ভরবেগের মাত্রাও নির্ণয় করতে পারবো। এই ভরের মাত্রা এম, আর বেগ যেহেতু সরণ এবং সময় থেকে প্রাপ্ত লব্ধ রাশি, এবং সেটা হচ্ছে সরণকে সময় দিয়ে ভাগ করে পাওয়া যায়। তাহলে সরণের মাত্রা হচ্ছে আমাদের এল, সময়ের মাত্রা হচ্ছে টি, অর্থাৎ এম এল টি ইনভার্স। তাহলে আমরা ভরবেগের সংজ্ঞা যদি বলি, তাহলে আমরা বলতে পারি কোনো বস্তুর ভর এবং বেগের গুণফলের জন্য যে বৈশিষ্ট্য অর্জন করে তাকে আমরা বলবো ভরবেগ। তাকে আমরা পি প্রতীক দ্বারা চিহ্নিত করি। ভরবেগ একটা ভেক্টর রাশি, তার একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড এবং তার মাত্রা হচ্ছে মিটার এম এল টি ইনভার্স। শিক্ষার্থীবৃন্দ, তোমরা তাহলে ভরবেগ ইজুকাল টু পি ইজুকাল টু এম ভি, এটা তোমরা যেহেতু জেনেছো, এবার আসলে আমরা উদাহরণের অঙ্কটা একটু দেখি। উদাহরণে তোমাদের বইয়ের উদাহরণে যে অঙ্কটা দেওয়া আছে, যে তুমি একটা টেনিস বল তাকে 10 মিটার পার সেকেন্ড বেগে যদি তোমার দেয়ালে ছুঁড়ে দাও এবং বলটি তৎক্ষণাৎ তোমার দিকে ফিরে আসলে এই বলের ভরবেগে কি পরিবর্তন হয়। এখন আমরা মনে করো বস্তুটি ভি বেগে আমরা দেয়ালের দিকে ছুঁড়েছি, ভি বেগে দেয়ালের দিকে ছুঁড়েছি এবং বলটির ভর ছিল এম, এবং সে যখন দেয়ালে আঘাতপ্রাপ্ত হয় এবং ফিরে আসে, সে তাহলে তখন তার ব্যাগটা হচ্ছে, যেহেতু বিপরীত দিকে আসছে, তাহলে তখন তার ব্যাগটা থাকবে মাইনাস ভি। তাহলে যখন তুমি বলটা দেয়ালে ছুঁড়ে মারবে, সেই সময় তার ভরবেগ হবে পি ইজুকাল টু হবে এম ভি, এবং দেয়ালে গিয়ে বলটা যখন আমার দিকে বা তোমার দিকে তাৎক্ষণিকভাবে ফিরে আসবে, সেই সময় একই বেগে যখন ফিরে আসবে, সেই সময় তার ভরবেগ হবে এম ভি প্রাইম, যেহেতু এটা মাইনাস। তাহলে ভরবেগের পরিবর্তনটা আমাদের কি হয়, পি মাইনাস অর্থাৎ ভরবেগের পরিবর্তন, যে বলটা তুমি মারলে দেয়ালে এবং দেয়াল থেকে যখন বলটা তোমার দিকে ফিরে আসলো, সেই বলটার ভরবেগের পরিবর্তন দেখো দ্বিগুণ হয়ে গেল। এই একই ক্রিয়া একজন ক্রিকেটার তার ব্যাট দিয়ে বলের উপর প্রয়োগ করে। সে যে ব্যাগে বলটাকে আঘাত করে বলের দিক পরিবর্তন করে, সেই বলটা তার চেয়ে বেশি ভরবেগে দিক পরিবর্তন করে ছুটে যায়। এইভাবে আমরা আরো বাস্তব ক্ষেত্রে এই ভরবেগের নানান জায়গায় প্রয়োগ করি। এখন দেখো, যদি বিভিন্ন ভরের দু একটা বস্তু এবং তাদের বেগ যদি বিভিন্ন হয় এবং তারা যদি একই দিকে বা বিভিন্ন দিক থেকে একদিকে আসতে থাকে, তাহলে কিন্তু তাদের মধ্যে সংঘর্ষ হতে পারে। এবং এই সংঘর্ষের সময় যদি অন্য কোনো বল তাদের মাঝে ক্রিয়া না করে, তাহলে একটার বেগ আরেকটার মধ্যে স্থানান্তরিতও হতে পারে। এবং এই যে বেগের স্থানান্তর ঘটবে বস্তুগুলির মধ্যে, সে পূর্বের বেগ এবং স্থানান্তরের পরের ভরবেগ সমান হয়। একেই বলে ভরবেগ সংরক্ষণশীলতার সূত্র। আসলে আমরা ব্যাপারটা আর একটু বুঝি ডিটেলসে। যদি m1 ভরের একটা বস্তু,
m1 ভরের একটা বস্তু যার আদি বেগ ছিল u1, এবং আরেকটা বস্তু একই রাস্তায় চলছে, সেই বস্তুটার ভর হচ্ছে m2 এবং তার আদি বেগ হচ্ছে u2। দুটোরকেই গতিপথ একই দিকে। এখন u1 যদি u2 থেকে বেশি হয়, বেগ যদি বেশি হয়, তাহলে কোনো এক সময় গিয়ে m1 বস্তুটি m2 বস্তুকে সংঘর্ষ করবে বা আঘাত করবে, এবং আঘাত করার পরে তারা আবার বিচ্ছিন্ন হয়ে m1 আরেকটা নতুন বেগ প্রাপ্ত হবে এবং m2ও আবার আরেকটা নতুন বেগ প্রাপ্ত হবে এবং আবার তারা চলতে থাকবে। এখন এই সম্পূর্ণ ব্যবস্থাটার মধ্যে যদি অন্য কোনো বল কাজ না করে, তাহলে ভরবেগ সংরক্ষণশীলতার সূত্র অনুযায়ী আদি ভরবেগের সমষ্টি এবং এই শেষে যে তারা দুইটা নতুন ভরবেগ পেল তার সমষ্টি সমান হবে। তাহলে এখানে আদি ভরবেগের সমষ্টি কি ছিল? আদি ভরবেগের সমষ্টি ছিল m1 u1 প্লাস m2 u2। আদি ভরবেগের সমষ্টি হচ্ছে m1 u1 এবং m2 u2। আর সংঘর্ষের পরে তারা যে ভরবেগ পেল, শেষ ভরবেগ, সেটাকে আমরা যদি বলি, এই বেগটাকে যদি আমরা শেষ বেগ বলি, শেষ ভরবেগের সমষ্টি হচ্ছে একইভাবে ভর এবং বেগের গুণফল m1 v1 প্লাস m2 v2। এখন এদের মধ্যে যেহেতু অন্য কোনোভাবে আর কোনো বল কাজ করছে না, তার জন্য এই আদি ভরবেগের সমষ্টি সমান সমান শেষ ভরবেগের সমষ্টি, অর্থাৎ m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। এটাকে আমরা কি বলি? ভরবেগ সংরক্ষণশীলতার সূত্র। ভরবেগ সংরক্ষণ সূত্র। এটাই হচ্ছে আমাদের ভরবেগ সংরক্ষণশীলতার সূত্র। এখন দেখো, দুটো বস্তু m1 এবং m2 যাদের আদি বেগ ছিল u1 এবং u2, এবং এদের মধ্যে যখন সংঘর্ষ ঘটলো তখন তারা আবার নতুন দুইটা বেগ পেল, সেটা হচ্ছে v1 এবং v2। এখন এই যে দুইটা নতুন বেগ পেল, এই দুইটা বেগের যে কোনো একটা যদি আমরা জানতে চাই অথবা দুটোই যদি জানতে চাই, তাহলে কিন্তু দুটা অজানা রাশিকে একটা সমীকরণ দিয়ে কখনো জানা সম্ভব হয় না। আমাদের এই নতুন বেগ দুটাকে যদি জানতে হয়, তাহলে আমাদের আরেকটা সমীকরণের দরকার হবে। এই ক্ষেত্রে আমরা পরবর্তী অধ্যায়ে যখন পড়ব, সেখানে কিন্তু আমরা একটা নতুন আরেকটা সূত্র জানবো, সেটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতার সূত্র। এবং সেই অধ্যায় থেকে আমরা গতিশক্তি সমান হচ্ছে হাফ m u স্কয়ার বা v স্কয়ার। বেগ হাফ m v স্কয়ার বা u স্কয়ার, যে কোনো বেগের বর্গ। এটাই হচ্ছে গতিশক্তি। এখন আমরা যদি এইটাকে শক্তির নিত্যতার সূত্রটা আমরা আবার যদি লিখি, তাহলে আমরা পাই হাফ m u1 স্কয়ার প্লাস হাফ m u2 স্কয়ার ইজ ইকুয়াল টু
হাফ এম ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ভি টু স্কোয়ার। এটা হচ্ছে আমাদের শক্তির সংরক্ষণশীলতার সূত্র। এত নিচে লেখা কি দেখা যাচ্ছে? তাহলে আমরা ভরবেগ সংরক্ষণশীলতার সূত্র একটা পেলাম, এটাকে আমরা বলতে পারি সমীকরণ 1। এবং শক্তির সংরক্ষণশীলতার জন্য আরেকটা সূত্র আমরা, সেটা হচ্ছে আমাদের সমীকরণ 2। এখন এই দুটো সমীকরণ যদি আমরা ব্যবহার করি তাহলে সংঘর্ষের পরে বস্তু দুটি যে নতুন দুটো ব্যাগ পেল, আমরা সেই দুটো ব্যাগের মান নির্ণয় করতে পারবো। আচ্ছা, এখন আসো তাহলে আমরা এই দুটো সূত্র ব্যবহার করে কিভাবে আমরা নতুন ব্যাগ দুটো পাই সেটা একটু আমরা সিম্পলিফাই করি সেটা দেখো। তাহলে আমাদের এই ভরবেগ সংরক্ষণশীলতার সূত্র থেকে m1 ভরের বেগগুলি আমরা এক পাশে করি, m1 u1 মাইনাস m1 v1, যেহেতু আমরা সাইড বদল করেছি, সমান সমান এখানে রয়ে গেল m2 v2 m2 v2, আর এই পাশ থেকে আমাদের যাচ্ছে m2 u2, এবং এটা যদি কমন নেই m1 u1 মাইনাস v1 m2 যদি কমন নেই তাহলে v2 মাইনাস u2, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ বলি। আর শক্তির সংরক্ষণশীলতার সূত্রকে আমরা আবার একটু সিম্পলিফাই করে নেই। এখানে যেহেতু আমাদের হাফ আছে দুই পাশেই, আমরা হাফগুলাকে কেটে দিতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের রয়ে গেল m1 u1 স্কোয়ার, এবং m1 ভরের বেগগুলি এক পাশে করে ফেলবো আমরা। তাহলে শক্তি সংরক্ষণশীলতার সূত্র থেকে পাচ্ছি, এটা ভরবেগ সংরক্ষণশীলতা, আর এটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা। পুরোটা লিখবো। আর শক্তির সংরক্ষণশীলতা, এখানে আমরা হাফ যেহেতু বাদ দিয়ে দিচ্ছি, এবং m1 u1 স্কোয়ার থেকে গেল, এবং ওই পাশ থেকে আমরা m1 এর বেগটাও নিয়ে আসব, তাহলে আমাদের রইল এখানে মাইনাস m1 v1 স্কোয়ার সমান সমান, আবার m2 কে আমরা ওই পাশে নিয়ে যাব, এখানে আগেই আমাদের আছে m2 v2 স্কোয়ার মাইনাস m2 u2 স্কোয়ার। এখন একইভাবে m1 যদি কমন নেই তাহলে আমাদের হচ্ছে u1 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার সমান সমান m2 v2 স্কোয়ার মাইনাস u2 স্কোয়ার। এটাকে আমরা আবার একটু ভেঙে নিই, m1 u1 প্লাস v1 u1 মাইনাস v1, m2 হচ্ছে v2 মাইনাস u2 v2 প্লাস u2। এটাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ বলি, এবার আসলে কেমন হয়। এখন যদি আমরা 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করি, যদি 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে ভাগ করি তাহলে কি হবে, m1 আর m1টা
আচ্ছা আমি লিখি m1 u1 প্লাস v1 u1 মাইনাস v1 সমান সমান m2 v2 মাইনাস u2, এটাকে u2 কে আগে আনি যেহেতু প্লাস u2 প্লাস v2, এটাকে আমরা ভাগ করব 1 নং সমীকরণ দ্বারা। 1 নং সমীকরণে আমার সাইডে আছে আমাদের m1 u1 মাইনাস v1 এবং রাইট হ্যান্ড সাইডে আছে আমাদের এখানে সমান চিহ্ন দেব m2 v2 মাইনাস u2। এরপর কি হলো, এই আমাদের একই রকম যে অংশগুলো আছে আমরা এগুলো কেটে দিই, কেটে দিলে আমাদের থেকে যাচ্ছে শুধুমাত্র u1 প্লাস v1 ইজ ইকুয়াল টু u2 প্লাস v2। এখন আমরা যদি এই v1 বা v2 যেটার মানই বের করতে চাই, ধরো আমরা যদি v1 এর মান বের করতে চাই তাহলে আমাদের হবে আমরা পেলাম v1 ইজ ইকুয়াল টু u2 প্লাস v2 মাইনাস u1। এখন এটাকে যদি আমরা এই ভরবেগ নিত্যতা বা সংরক্ষণশীলতার সূত্র বা নিত্যতার সূত্রে যদি আমরা v1 এর জায়গায় এই মানটা আমরা বসিয়ে দেই তাহলে কিন্তু আমরা v2 এর মানটা পাবো। তাহলে এবার আসো আমরা বসাই m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1, এই যে v1 এর মান হচ্ছে এটা আমাদের, তাহলে u2 প্লাস v2 মাইনাস u1 প্লাস m2 v2। তাহলে আমরা এখানে কি করলাম, এই v1 এর মানটা এখানে বসালাম। আচ্ছা আমি এখানে লিখে দিই 3 নং থেকে v1 এর মান বসিয়ে এখন এবার আসো বা এটা ভেঙে ফেলি m1 u1 প্লাস m2 u2 সমান সমান m1 u2 প্লাস m1 v2 মাইনাস m1 u1 প্লাস m2 v2। এখন কি হলো, এই যে m1 u1 m2 v2 আমরা এই দুটোকে আমরা এক পাশে রাখি আর সবগুলিকে আলাদা আরেক পাশে রাখি, তাহলে বা এই দুটো হচ্ছে আমার 2mv2 এক পাশে আমি আনি সবগুলিকে, এখানে m1 v2 প্লাস m2 v2 এই দুটোকে পুরোটা সাইড চেঞ্জ করে ফেললাম, আর এই পাশে আছে m1 u1 প্লাস m2 u2, আর এরা যেহেতু সাইড বদল হবে তাদের চিহ্ন বদল হবে, মাইনাস m1 u2 একটা মাইনাস ছিল এটা প্লাস m1 u1। তাহলে এখানে v2 কমন নিলে এখানে থাকছে m1 প্লাস m2, তাহলে m1 আর m2 এই দুটো হচ্ছে, আর এখান থেকে যদি আমরা u2 কমন নেই u2 কমন নিলে m2 মাইনাস m1 আর এই দুটো যোগ হয়ে হলো 2m1 u1।
বা v2 ইজ ইকুয়াল টু u2 m2 মাইনাস m1 প্লাস 2 m1 u1 বাই m1 প্লাস m2। যদিও তোমাদের বইয়ে এই একটা এত বড় একটা ক্যালকুলেশন সরাসরি দেওয়া নাই, আমি চেষ্টা করলাম ক্যালকুলেশনটা করে দিতে। যদি ক্লামজি লাগে তোমরা নিজেরা যদি যখন আবার সুন্দর করে করবে, একটা ছোট বড় আমি বারবার মুছে আবার করেছি, একটু ক্লামজি লাগতে পারে, কিন্তু তোমরা যদি ঠিকমতো আবার বাসায় বড় খাতায় ধীর স্থিরভাবে করো তাহলে দেখবা খুবই সহজভাবে আমরা এই মানটা পেয়ে যাব। এখান থেকে আমরা কিন্তু যদি বসাই তাহলে আমরা v2 মান v1 মানটাও আমরা একইভাবে যেভাবে আমরা v2 এর মান বের করেছি ঠিক একইভাবে আমরা এইভাবে ক্যালকুলেশন করে v1 এর মানটাও পাবো। সেই ক্ষেত্রে যেহেতু v1 তখন v1 এর আদি বেগ ছিল u1 এবং যেহেতু v1 বেগ সুতরাং এটা হলো m1 বস্তু থেকে m2 বস্তু বিয়োগ হবে, আর এটা থাকবে m2 u2। এই দুটো সূত্র ব্যবহার করে আমরা এই পরিবর্তিত সংঘর্ষের পরের পরিবর্তিত বেগ দুটি নির্ণয় করতে পারব। এখন এই দুটা বেগের দিকে খুব ভালো করে লক্ষ্য করো। আমরা যে দুটা বস্তুর কথা বললাম সেই দুটো বস্তুর ভর যদি পরস্পর সমান হয়, m1 সমান সমান m2 যদি হয়, একই ভরের দুটো বস্তুর মধ্যে যদি সংঘর্ষ হয় সেই ক্ষেত্রে বেগের কি পরিবর্তন হবে সেটা দেখো। তাহলে সেই ক্ষেত্রে দেখো এই দুটা জিরো হয়ে যাবে, জিরো হয়ে গেলে এই পাশটা আমার জিরো, তাহলে এখানে আমার থাকছে 2m, দুইটা m এবং কাটা গেলে e1, অর্থাৎ তার আদিবেগ যা ছিল সংঘর্ষের পরে তার শেষ বেগও তাই হবে। যদি তাদের ভর পরস্পর সমান হয় তাহলে সংঘর্ষের আগে যে বেগটা ছিল সংঘর্ষের পরেও সেই বেগই থাকবে। কিন্তু যদি এমন দুটা বস্তুর মধ্যে সংঘর্ষ হয় যার ভর একটার ভর খুব বেশি এবং আরেকটার ভর খুবই কম, সেই ক্ষেত্রে কি হয়? আসো আমরা একটা বাস্তব উদাহরণ নিয়ে কথা বলি। যেমন মনে করো একটা পাথর বোঝায় ভারী ট্রাক, তার সাথে যদি একটা ছোট গাড়ির সংঘর্ষ হয় সেক্ষেত্রে পাথর বোঝায় গাড়ির ভরের তুলনায় ওই ছোট গাড়ির ভরকে যদি আমরা জিরো ধরি নিজের হিসাবে সুবিধার জন্য, কিছু ভর তো থাকবে ছোট গাড়ির, কিন্তু আমরা যেহেতু একটা হিসাব করতে চাচ্ছি এটা আমার সুবিধার জন্য আমরা ধরে নিলাম যে ছোট গাড়ির কোনো ভর নেই, বড় গাড়িটারই ভর আছে। সেই ক্ষেত্রে বড় গাড়ির ভর যদি ধরো বেগ যদি v হয়, বড় গাড়ির বা ট্রাকের ভর যদি m1 হয় তাহলে পরিবর্তিত তার বেগ থাকবে v1, আর ছোট গাড়ির ভর যদি m2 হয়, ছোট গাড়ির ভর m2 হয় এবং তাহলে তার পরিবর্তিত বেগ হবে v2 এবং আদি বেগ থাকবে u1, ছোট গাড়িরও আদি বেগ u2। এখন আমরা বলছি যে আমার হিসাবের সুবিধার জন্য ছোট গাড়ির ভরকে যদি আমরা জিরো ধরি
সেই ক্ষেত্রে আমার ছোট গাড়ির ভর ট্রাকের বেগ পরিবর্তিত বেগ v1 সমান কি হয়, এটা আসো আমরা হিসাব করি। v1 অর্থাৎ m1 আমাদের আছে আর m2টাকে আমরা 0 ধরছি, তাহলে সেই ক্ষেত্রে আমার এখানে থাকবে u1 m1 আর এখানে আর নিচে থাকছে আমার m2 যেহেতু 0 m1 ও আর এটা তো আমাদের 0, এই পাশটা তাহলে আমাদের এখানে আবার শূন্য থাকছে। m1 m2 আমাদের আমরা 0 ধরেছি আমাদের হিসাবের সুবিধার জন্য। সেই ক্ষেত্রে দেখো বড় গাড়ির ভর বেগ সংঘর্ষের পরে তার যে বেগ হবে তার আদি বেগের সমান, অর্থাৎ তার বেগের কিন্তু কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, আমরা বড় গাড়ির বেগের ক্ষেত্রে তাহলে আমরা দেখলাম যে v1 এবং u1 সমান, অর্থাৎ সংঘর্ষের পরে পাথর বোঝাই ট্রাকের বেগের কোনো পরিবর্তন হয় না। কিন্তু এখন ছোট গাড়ির ক্ষেত্রে কি হয়, যদি আমরা ধরে নিয়েছি যে পাথর বোঝাই ট্রাক এবং ছোট গাড়ি দুটো একই বেগে আসে এবং তাদের গতি ছিল পরস্পর বিপরীতমুখী, সেই ক্ষেত্রে আমরা এখানে এই সূত্রের এখানে বেগটা যদি আমরা v2 ধরি এবং বেগ যেহেতু তার গাড়ির ট্রাকের বেগ এবং ছোট গাড়ির বেগ একই ছিল, আমরা এটাকে u1 ধরি। সেক্ষেত্রে আমরা এখানে সূত্রে বসাই v2 এটা আমাদের এখানে u1, কারণ ছোট গাড়ির আদি বেগ ট্রাকের আদি বেগের সমান কিন্তু বিপরীতমুখী, সেই জন্য এটা u1। তাহলে u1টা হচ্ছে আমার -u1 বিপরীতমুখী এবং m2 আমার 0 আর এখানে আছে -m1 আর এই পাশে আছে আমার 2m1 u1 বাই m1 প্লাস m2 তো আমার 0। তাহলে এবার সমান সমান এটা দেখো, এটা মাইনাসে মাইনাসে প্লাস m1 u1 প্লাস 2m1 u1 বাই m1। কত হলো আমাদের 3m1 u1 বাই m1। এখন দেখো আমরা এই যে বের করলাম এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এটা দেখো, অর্থাৎ v2 ছোট গাড়ির বেগ u1, অর্থাৎ যেই আদি বেগে ছোট গাড়িটা যাচ্ছিল তার 3 গুণ অর্থাৎ 4 গুণ আদিবেগ ছিল u1 বিপরীতমুখী, সেখান থেকে তার বেগের পরিবর্তন হয়েছে u1 অর্থাৎ -4u1। ছোট গাড়ির বেগ দিক পরিবর্তন হয়ে যাবে 4 গুণ বেগে, অর্থাৎ যেদিকে গাড়িটা যদি এদিকে যেতে থাকে তাহলে সে এখানে গাড়ির সাথে সংঘর্ষের পরে সে উল্টা দিকে 4 গুণ বেগে সে উল্টা দিকে ছিটকে যাবে। তাহলে এবার বোঝো ছোট গাড়ির অবস্থাটা কি হবে। তাহলে দেখো শুধুমাত্র ভরের পার্থক্যের জন্য ট্রাক এবং ছোট গাড়ি দুটার বেগ কিন্তু একই ছিল, বিপরীতমুখী একই বেগ ছিল, কিন্তু ট্রাকের বেগ ভর বেশি হওয়ায় ট্রাকের কোনো ক্ষতিই হয় না, সে যে বেগে যাচ্ছিল সে একই বেগে একই দিকে যাবে, কিন্তু ছোট গাড়িটা তার থেকে 4 গুণ বেগে এবং দিক পরিবর্তন করে উল্টা দিকে ছিটকে যাবে,
সেই ক্ষেত্রে গাড়িটা তো একদম তছনছ হয়ে যাবে, যাত্রীদের তো আরও ভয়াবহ ক্ষতি হবে। তো এই ক্ষেত্রে আমরা যা বুঝতে পারলাম যে যখন আমরা রাস্তায় চলাফেরা করব, ভারী যে সমস্ত যানবাহন থাকবে তাদের ব্যাপারে আমাদের খুবই সাবধান থাকতে হবে। কারণ এই ভারী যানবাহনের সাথে আমাদের ছোট গাড়িতে যারা থাকবো তাদের সামান্যতম সংঘর্ষ হলে সেটা ভয়াবহ বিপদের কারণ হতে পারে। আচ্ছা, আমরা তো এখানে দুইটা পরিস্থিতি নিয়ে আলোচনা করলাম। একটা পরিস্থিতি হচ্ছে যদি গাড়ি দুইটার ভর সমান হয়, যদি গাড়ি দুইটার ভর m1 = m2 হয়, তাহলে বেগ দুইটার গাড়ির গতিবেগের কি পরিস্থিতি হয়, কি পরিবর্তন হয়। অথবা যদি ছোট গাড়ির ভর কম হয়, কম বা শূন্য হয়, সেই ক্ষেত্রে বেগের কি পরিবর্তন হয়, এই দুটোর আমরা খেয়াল করলাম। এখন তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো, যদি এই কম শূন্য না হয়ে যদি গাড়িটা স্থির থাকে, কোনো গাড়ি যদি স্থির থাকে, অর্থাৎ ট্রাকের ভর, ট্রাকের বেগ যদি, আদি বেগ যদি ইউ যদি 0 হয়, ট্রাকের আদি বেগ যদি 0 হয়, সেই ক্ষেত্রে যদি সংঘর্ষ হয় তাহলে কি ঘটবে। অথবা ট্রাক নয়, কোনো গতিশীল ট্রাকে যদি ছোট গাড়ির বেগ যদি, একটা স্থির ছোট গাড়িকে ছোট গাড়ির আদিবেগ যদি 0 হয়, স্থির ছোট গাড়িকে যদি একটা ট্রাক গতিশীল থেকে সংঘর্ষ হয়, সেই ক্ষেত্রে পরিস্থিতি কেমন হবে, তাদের বেগে কি পরিবর্তন হবে। দেখি তোমরা বাসায় এটা ক্যালকুলেশন করে পারো কিনা, তোমাদের কি ফলাফল হয় আমাকে জানাবে। এবং যখন আমরা আবার বিদ্যালয়ে একই সাথে আমাদের দেখা হবে, তখন আমাকে খাতাটা দেখাবে, আমরা আবার আলোচনা করে দেখব যে আমি সঠিক মতো হিসাব করতে আমরা পেরেছিলাম কিনা। আর যদি তোমাদের সম্ভব হয়, কমেন্ট করে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। যেমন আমি ক্লাসের শুরুতেই বলেছি, ইমরান সর্দার আমার সাথে যোগাযোগ করেছিল, এরকম তোমরাও আমার সাথে যোগাযোগ করতে পারো। সম্ভব হলে আমি কমেন্টসেও তোমাদের সাথে তোমাদের সমস্যার সমাধানের সাহায্য করব। এছাড়া তোমরা আমাকে তো ফোনেও যোগাযোগ করতে পারবে বা মেসেঞ্জারে আমার সাথে যোগাযোগ করতে পারবে। ইনশাআল্লাহ আমরা পারবো আমাদের সমস্যাগুলি কাটিয়ে উঠতে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ।